পিআরবি 272 বিধি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, কি? আপনার সাথে কথা ছিল। হ্যাঁ বলেন, বলো মুনতাসির। আপনি কি বেস্ট পুরোটা বন্ধ করে দিতেছেন? হ্যাঁ এই দুজন একজন করে পড়ানো ভালো লাগে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ওই পড়ানোর তাল নাই দেখে আমি আবার আগামী মাস থেকে একটা ট্রেনিং করব, ওই কারণে আমারও সময় হবে না। এরকম দুজন তিনজন করে তো আমার সময় নষ্ট করে লাভ নাই, বুঝছো? আর তোমাদের তো আমি পরামর্শ দিয়ে দিয়েছি তোমরা কিভাবে পড়বা, ওই পড়াটা ধরে রাখো। আর একান্তই যদি মনে করো কারো কাছে পড়লে ওই পড়াটা কন্টিনিউয়াসলি চলমান থাকবে, তাহলে ভর্তি হতে পারো অন্য কোথাও। আর পড়লেই ভালো। না না, অন্য কোনো ব্যাচ নাই। তোমাদের দুই তিনজনকে পড়াতে পারছি না, আবার অন্য ব্যাচ। আমাদের সিনিয়র স্যাররা অনেক স্টুডেন্ট পড়ায়, 400 500 600 স্টুডেন্ট পড়ায়, ওখানেও অ্যাড হইতে পারো। হইলে পড়াটা তো নিজের কাছে, ওই 600 পড়লে কি সবাই প্রমোশন পায়? পায় না তো। ওই 600-র মধ্যে দেখা যায় যে যারা মনোযোগ দিয়ে পড়ে 15-20 জন প্রমোশন পায়, ধরলাম 30 জন 50 জনই পায়, তো 600-র মধ্যে 50 জন পায়। 600 মানুষ ওনার কাছে পড়তেছে, নিশ্চয়ই 50 জন মনোযোগ দিয়ে পড়ে, ভালোভাবে পড়ে, যার কারণে এরা প্রমোশন পায়। ওটা পড়াটা নিজের কাছে। 600 জন পড়লেই তো আর সবাই প্রমোশন পাবে না, নিজে নিজে পড়তে হবে জটিল করে। মুনতাসিফ তো জানোই আমি কিন্তু পড়ি নাই কোনো টিচারের কাছে, নিজে নিজেই পড়ছি। তাহলে দেখো, নিজে নিজে পড়েও প্রমোশন পাওয়া যায়, পাস করা যায় পরীক্ষায়। ঠিক আছে, সো পড়তে হবে। না চলো ঠিক আছে, এটা এখন তো আমাদের গাইডলাইন দরকার, তাই না? আচ্ছা, গাইডলাইন দিব না, যে কোনো সময় তোমরা যারা আমার কাছে পড়ছো, যে কোনো সময় কোথাও আটকে গেলে এই বিধিটা বুঝতেছো না, এখন কি করা উচিত, এই ধরনের কোয়েশ্চেন আমাকে করবা, ফোন দেবা, আমি সমাধান দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা চলো আমরা পড়তে যাই, পড়াটা শেষ করি। স্যার আপনি যদি নতুন বেচ নেন তাহলে অবশ্যই আমাকে অ্যাড করবেন। আচ্ছা, নতুন ব্যাচ যদি নেই, এই বছর তো আর হবে না। হচ্ছে যে এই বছর পরীক্ষা টরীক্ষা শেষ করো, দেখো যদি পরীক্ষায় ভালো করতে পারো তাহলে তার পড়তে হবে না। আর যদি দেখা যাক, পরীক্ষা দাও এবছর, পড়ো ভালো করে। তো আমরা সামনে বাড়ি, বলা হচ্ছে 272 চার্জশিট বা অভিযোগপত্র। আগেই বলে রাখি, এই অভিযোগপত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিযোগপত্র কাকে বলে, অভিযোগপত্রের পিছনের পাতায় কি কি বিষয় উল্লেখ থাকে, বা অভিযোগপত্রের পিছনের পাতায় অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে কোন কোন শিরোনাম অন্তর্ভুক্ত থাকে। এই যে প্রশ্ন শুনলে মাথা ঘুরতেছে, ঠিক না? মনে হচ্ছে যে এইসব কথা তো জীবনও শুনি নাই, আমরা শুনি না, এইসব কথার সাথে আমরা পরিচিত না। তাহলে এই সমস্ত প্রশ্ন যদি পরীক্ষায় আসে, পাশ করা সম্ভব না। এই জন্য কী করতে হবে, প্রত্যেকটা বিষয় ভেঙে চুরে চুরমার করে পড়তে হবে, যাতে পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক আমি পারি। তো আমরা চার্জশিট থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং চার্জশিটে মূল আলোচনা, বইয়ে তো যেভাবে আছে সেভাবে তোমরা রিডিং পড়ে নিবা, আমি জাস্ট আলোচনাটা করে দেই কোথায় কি আলোচনা আছে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে পরীক্ষায় প্রশ্ন আসার মতো যদি প্রশ্ন সহজ করে, তাহলে তো আসবে অভিযোগপত্র কাকে বলে, এই ধরনের প্রশ্ন আসবে। এটার উত্তর কি, অভিযোগপত্র কখন দেয়? আমরা পুলিশে চাকরি করি, এটা একটা সার্ভিস, এই সার্ভিসে আমরা দেখে থাকি মামলা হয়, আদালতেই মামলা, নালিশ হোক আর থানাতেই মামলা হোক, তদন্ত কিন্তু পুলিশেই করে। তাহলে এই যে পুলিশ তদন্ত করলো, একটা মিথ্যা মামলা হইতে পারে, দেখা গেল কোনো ব্যক্তির কোনো দোষ নাই, তার নামে অহেতুক একটা মিথ্যা অপরাধ চাপায়া মিথ্যা মামলা করে দিল। পুলিশ তদন্ত করে দেখলো কি তার বিরুদ্ধে কোনো দোষ নাই, সাক্ষী নাই, কিছুই নাই, তাহলে অভিযোগপত্র দিবে না, কারণ সে তো অপরাধী না। অপরাধী হলে অভিযুক্ত হবে, অভিযুক্ত হইলে অভিযোগপত্র দিবে। যেহেতু সে অপরাধী না, আসামি না, অভিযুক্ত না, তাই তার বিরুদ্ধে দেওয়া হবে ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে 275 বিধি। আর যদি এই যে মামলা তদন্ত করতে গিয়ে দেখা গেল আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে এবং তদন্ত পর্যালোচনা
আলোচনা করে দেখা গেল যে আসামি এই অপরাধটা করেছে, তাহলে আসামির বিরুদ্ধে এবার অভিযোগপত্র দেওয়া হবে পিআরবি 272 বিধি। অভিযোগপত্র বিষয়টা বুঝলাম। আসামি যদি অপরাধ সত্যি সত্যি করে থাকে তার বিরুদ্ধে আদালতে যে রিপোর্ট দেওয়া হবে সেটা হচ্ছে অভিযোগপত্র। আসামি যদি অপরাধ না করে থাকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় তাহলে আদালতে যে রিপোর্ট দেওয়া হবে সেটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট 275। তো আমরা শিখতেছি অভিযোগপত্র কাকে বলে। একটু সাজায় যদি লিখি কীভাবে লিখতে হবে, কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্রটা কখন দেওয়া হয়, যখন তদন্ত করা শেষ তখন অভিযোগপত্র দেওয়া হয়। তার মানে কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যে লিখিত প্রতিবেদন বিপি ফরম 39 মোতাবেক বিজ্ঞ আদালতে পেশ করেন যাতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সারসংক্ষেপ থাকে তাকে অভিযোগপত্র বলে। এটা হচ্ছে যারা পুরাতন তাদের জন্য এই সংজ্ঞাটা, আর যারা নতুন সহজে লিখতে চাও, এখন সময় নাই, টাচ করে যেতে হবে, তাদের জন্য কি, কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যে লিখিত প্রতিবেদন বিপি ফরম 39 মোতাবেক বিজ্ঞ আদালতে দাখিল করেন তাকেই অভিযোগপত্র বলে। শেষ, আর বাড়তি কথা লেখার দরকার নাই। ওইটার ভিতরে কি কি লিখতে হবে এগুলো আর উল্লেখ করার দরকার নাই। তাহলে আমরা কি শিখলাম যে অভিযোগপত্র কাকে বলে। অভিযোগপত্র কত নম্বর বিপি ফরমে দেওয়া হয়, বিপি ফরম 39-এ দেওয়া হয়। আচ্ছা, কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যে লিখিত প্রতিবেদন বিপি ফরম 39 মোতাবেক বিজ্ঞ আদালতে দাখিল করেন বা পেশ করেন তাকেই অভিযোগপত্র বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা পিআরবি 272 বিধি। ওই যে ফৌজদারি কার্যবিধির 173 ধারা পড়লাম, পুলিশ অফিসারের রিপোর্ট, এটাই অভিযোগপত্র। পুলিশ অফিসারের রিপোর্টই হচ্ছে দুইটা, অভিযোগপত্র, চূড়ান্ত নাম চার্জশিট, আর চূড়ান্ত প্রতিবেদনের ইংরেজি নাম ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত মানে ফাইনাল, প্রতিবেদন মানে রিপোর্ট, ফাইনাল রিপোর্ট। চার্জশিট, ফাইনাল রিপোর্ট, অভিযোগপত্র, চূড়ান্ত প্রতিবেদন। ফৌজদারি কার্যবিধির 173 ধারা পিআরবি 272, 275 বিধি। 272 হলো অভিযোগপত্র আর 275 হলো চূড়ান্ত প্রতিবেদন। তাহলে চূড়ান্ত প্রতিবেদনের সংজ্ঞাটা আমরা এখান থেকে শিখে যাই, যেহেতু চূড়ান্ত প্রতিবেদনটা আলোচনা করেছি। চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যে লিখিত প্রতিবেদন বিপি ফরম 42 মোতাবেক বিজ্ঞ আদালতে পেশ করেন তাকেই চূড়ান্ত প্রতিবেদন বলে। বা একটু যদি সাজায় লেখো তাহলে এইভাবে লিখতে পারো, কোনো মামলার তদন্ত শেষে পুলিশ অফিসার যদি পর্যবেক্ষণ করে যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বা সে দোষী নয়, তখন বিপি ফরম 42 মোতাবেক বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিল করা হয় তাকে চূড়ান্ত প্রতিবেদন বলে। আর কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যদি লক্ষ্য করে যে আসামি দোষী, তাহলে বিপি ফরম 39 মোতাবেক বিজ্ঞ আদালতে যে লিখিত প্রতিবেদন দাখিল করা হয় তাকে অভিযোগপত্র বলে। তাহলে এই কথাটা লাগাই দেওয়া যায়, আসামি দোষী, অভিযুক্ত না, মানে আসামি দোষী, আর হলো আসামি দোষী না, অপরাধী না, এই দুইটা কথা লাগাই দেওয়া যায়। তো এইগুলো 272 নিয়ে আমরা যদি কিছু কথা জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারি যে তদন্ত শেষে যদি পুলিশ মনে করে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে তখন অভিযোগপত্র দাখিল করা হয়। তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ যে আসামির বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে অভিযোগপত্র। কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যদি মনে করে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে তাহলে বিপি ফরম 39 মোতাবেক বিজ্ঞ আদালতে যে লিখিত প্রতিবেদন পেশ করা হয় তাকে অভিযোগপত্র বলে। কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যদি মনে করে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নাই তাহলে বিপি ফরম 42 মোতাবেক বিজ্ঞ আদালতে যে লিখিত প্রতিবেদন পেশ করা হয় তাকে চূড়ান্ত প্রতিবেদন বলে। এবার বুঝতে পেরেছ? একেবারে সহজ। আসামির বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় অভিযোগপত্র। এমসিকিউ আসতে পারে, আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে কি দাখিল করা হয়? নো অফ এভিডেন্স মানে সাক্ষ্য স্মারকলিপি, অভিযোগপত্র, চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট। কি হবে? অভিযোগপত্র হবে। আর চূড়ান্ত প্রতিবেদন আর ফাইনাল রিপোর্ট একই কথা। আচ্ছা, তো আমরা এই এমসিকিউ
সিকিউর না, এই বিষয়গুলো ভেঙে ভেঙে পড়ি। অভিযোগপত্র কোথায় জমা দিতে হয়, অভিযোগপত্র কোথায় প্রেরণ করতে হয়? আদালতে প্রেরণ করতে হয়। তো অভিযোগপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে? আসামির নাম, ঠিকানা, বয়স, পিতার নাম, অপরাধ সংগঠনের তারিখ, সময়, স্থান, প্রযোজ্য আইনের ধারা, সাক্ষীদের তালিকা। হ্যাঁ, অভিযোগপত্র যে আসামি যে অভিযুক্ত হইল, আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল, কারা কারা সাক্ষী দিবে, সাক্ষীদের নামের তালিকা। এবং তদন্ত করতে গিয়ে যদি কোনো মালামাল জব্দ করা হয়, এই জব্দকৃত আলামতের বিবরণ, জব্দকৃত আলামতের বিবরণ, এই কয়েকটা জিনিস অভিযোগপত্রে উল্লেখ থাকবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে অভিযোগপত্রে কি কি উল্লেখ থাকে? এক, আসামির নাম, বয়স, পিতার নাম, ঠিকানা, এক মানে আসামি সম্পর্কে। দুই, এবার আসামি যে হইল, হ্যাঁ এরকম মনে করো এই যে আমি মানে আনাম করে ধরো কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি করতে গেলাম, এটা কি হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ না তো ধরো এটা কি মানে ইয়াটা কি অ্যাপসটা কি? এটা মানে মোবাইল, ও মোবাইলে এরকম আপডেট হয়েছে অটোমেটিক। কন্ট্যাক্ট তো এখানে দিলে আসার কথা, সার্চ সার্চ অটোমেটিক আপডেট হয়ে গেছে না? হাই হাই হাই, আপনার ফোন আইকন কয়টা আছে? একটাই আইকন? হ্যাঁ, এই ফোন এগুলো আরেকটা আছে না? আচ্ছা, এমনি কন্ট্যাক্টগুলো আপনি ফোন এই যে কন্ট্যাক্টে গিয়ে পাবেন সব, এই কন্ট্যাক্টে গেলে সব পাবেন। মানে ওইটা আপডেট হয়ে গেছে, আপনি ওই ফোনের এটা ডিলিট করে আবার আরেকটা ওই, হ্যাঁ করা যাবে, প্লে স্টোর থেকে আরেকটা নিয়ে নেন, ওই অ্যাপ ইনফরমেশনে গেলে ফোর্স স্টপ এগুলো করে ডিলিট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে বাড়ি। কি কি থাকবে? প্রথমে আসামির বিষয় থাকবে, আসামি যে অপরাধ করলো, অপরাধের তারিখ, সময়, স্থান, মানে আসামির সম্পর্কে, অপরাধের ঘটনাস্থল, তারিখ, সময় সম্পর্কে, তারপরে আইনের ধারা সম্পর্কে, সাক্ষীদের তালিকা, জব্দকৃত মালামালের বিবরণ। এই পাঁচটা জিনিস কোথায় থাকবে? অভিযোগপত্রে উল্লেখ থাকবে। কয়টা জিনিসের উল্লেখ থাকবে? অভিযোগপত্রে এই পাঁচটা জিনিসের উল্লেখ থাকবে। আচ্ছা, অভিযোগপত্রের সাথে কি পাঠাইতে হবে? কেস ডায়েরি পাঠাইতে হবে। যদি বলে অভিযোগপত্রের সাথে কি পাঠাইতে হবে? এজাহার, সাক্ষ্য স্মারকলিপি, চূড়ান্ত প্রতিবেদন, কেস ডায়েরি। কী হবে উত্তর? কেস ডায়েরি। কারণ এজাহার তো আগেই চলে গেছে, যখনই মামলা হয়েছে তখনই এজাহার চলে গেছে, তদন্ত চলতে থাকবে, এজাহার পাঠায় তদন্ত, তাহলে এজাহার আগেই চলে গেছে। আর চূড়ান্ত প্রতিবেদন তো যাবেই না, যেহেতু অভিযোগপত্র যাচ্ছে, চূড়ান্ত প্রতিবেদন যাবে না। হ্যাঁ যাবে, কিন্তু ওই যে আসামি সম্পর্কে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তো আরও চূড়ান্ত প্রতিবেদন যাবে না, অন্য আসামির বিরুদ্ধে যাইতে পারে। একই মামলায় চূড়ান্ত প্রতিবেদনও যাবে, আবার অভিযোগপত্রও যাবে। কারণ একই মামলা যদি 5 জন আসামি হয়, দেখা গেল 3 জন ঘটনাস্থলে ছিল, 3 জন অপরাধী, 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, 2 জন অপরাধী না, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, তাহলে যে 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দেওয়া হবে অভিযোগপত্র, আর যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই তাদের বিরুদ্ধে দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। বোঝা গেল? অভিযোগপত্র আর দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন, এই হচ্ছে দুইটা। তো এই আমি বিষয়গুলো ভেঙে ভেঙে বলছি যাতে করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? তো অভিযোগপত্রের সাথে কি দিতে হবে? কেস ডায়েরি, কেস ডায়েরি দিতে হবে, ঠিক আছে? এবার অভিযোগপত্র আদালতে প্রেরণ করার দায়িত্ব কার? মানে অভিযোগপত্র কে বানাবে, কে তৈরি করবে? মামলার তদন্তকারী অফিসার অভিযোগপত্র বানাবে। যে তদন্ত করছে সেই তো অভিযোগপত্র বানাবে, যে তদন্ত করছে সেই চূড়ান্ত প্রতিবেদন বানাবে। বিষয়গুলো ক্লিয়ার করার জন্য ভেঙে ভেঙে বলছি। হ্যাঁ, তো অভিযোগপত্রে অফিসার ইনচার্জের স্বাক্ষর এবং অনুমোদন মাস্ট বি থাকতে হবে। যদি অভিযোগপত্র তদন্তকারী অফিসার কি করছে, ওসির স্বাক্ষর না নিয়ে, ওসির অনুমোদন না নিয়ে পাঠিয়ে দিছে আদালতে, এটা আদালতে গ্রহণযোগ্য নয়। কারণ একটা থানার প্রশাসনিক ক্ষমতা ভারপ্রাপ্ত কর্মকর্তার, ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত হয়ে তারপর অভিযোগপত্র পাঠাইতে হবে। তার মানে অভিযোগপত্রে অফিসার ইনচার্জের কি লাগবে? স্বাক্ষর মাস্ট বি লাগবে, বাধ্যতামূলক থাকতে হবে, নাহলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। তো আবার কি বললাম, যে যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত না পাওয়া যায় তাহলে আদালতে
এফআর ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। এবার আদালতের ক্ষমতা কি? পুলিশ যখন অভিযোগপত্র আদালতে পাঠাইলো তখন আদালত চাইলে এই অভিযোগপত্র গ্রহণ করতে পারে, চাইলে প্রত্যাখ্যানও করতে পারে। গ্রহণ করলে কি হবে? গ্রহণ করলে অভিযোগপত্র গ্রহণ করছে, এবার আসামির বিচারের ব্যবস্থা শুরু হবে, বিচার কার্যক্রম শুরু হবে। আর যদি গ্রহণ না করে তাহলে কি হবে? অভিযোগপত্র প্রত্যাখ্যান করলো, তাহলে আবার পুনরায় তদন্ত করার আদেশ দিতে পারে, বা অন্য কোনো অফিসারকে তদন্তের আদেশ দিতে পারে, বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার আদেশ দিতে পারে, যে অনুসন্ধান করে দেখো ঘটনাটা কি। এটা হচ্ছে আদালতের ক্ষমতা। আচ্ছা, তাহলে এক কথায় বলি, প্রমাণ থাকলে, সাক্ষ্য প্রমাণ থাকলে চার্জশিট, সাক্ষ্য প্রমাণ না থাকলে ফাইনাল রিপোর্ট। এবং এই দুইটাই হলো ফৌজদারি কার্যবিধির 173 ধারা, ওসির অনুমোদন প্লাস স্বাক্ষর থাকতে হবে। এই হলো 272 বিধি। এখন ভিতরটা তোমরা রিডিং পড়ে নিবা, মূল কথাটা আমি বলে দিছি। এখন ওইখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু অভিযোগপত্র থেকে ভেতর থেকে কুটিনাটি লাইন বাই লাইন থেকে প্রশ্ন উঠাই দেয়। দেখবা তোমরা 2022 সালের প্রশ্নটা একদম ভিতর থেকে প্রশ্ন উঠাই দিছে, যে পিছনের পাতায় কি থাকে, এরকম প্রশ্ন উঠাই দেয়। তো আমরা অভিযোগপত্র কাকে বলে শিখলাম। এবার আরেকটা প্রশ্ন শিখি, চার্জশিটের সাথে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে। এবার চার্জশিটের সাথে তুমি যে আদালতে চার্জশিট পাঠাবা, চার্জশিট যে দাখিল করবে, চার্জশিটের সাথে কোন কোন কাগজপত্র দিতে হবে। যদিও একেবারে ডিপলি পড়াচ্ছি, কারণ আমরা কিন্তু ছেড়ে ছেড়ে পড়াচ্ছি, যেগুলো পড়াচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো কিছু ছাড় দিচ্ছি না। আর যেগুলো পড়ছি না, যেমন 266 পড়ছি, 267 পড়ি নাই, 268 পড়ছি, 269, 70, 71 পড়ি নাই, এবার 272 পড়তেছি। তার মানে যেটা গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে পড়বো, যাতে প্রশ্ন আসলে মিস না হয়। তো চার্জশিটের সাথে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে? উত্তর, চুরি যাওয়া মালামালের তালিকা। আমরা এটা পড়ছি না, চুরি যাওয়া মালামালের তালিকা বাদের কাছ থেকে নিতে হবে। এই চুরি যাওয়া মালামালের তালিকা চার্জশিটের সাথে দিতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট যদি কোনো মালামাল পাওয়া যায়, ওই যে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তার দেহ তল্লাশি করে মালামাল পাইলে কি করে, তালিকা তৈরি করে তাকে একটা কপি দেয়। ওই যে মালামাল যদি পাওয়া যায়, সেই মালামালের তালিকাও অভিযোগপত্রের সাথে পাঠাইতে হবে। আচ্ছা, এবার যে আসামি যার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, পূর্বে আগে যদি কোনো মামলায় তার শাস্তি হয়ে থাকে, পূর্বে শাস্তি হয়ে থাকলে তার বিবরণ উল্লেখ করতে হবে, তার রিপোর্টটা অন্তর্ভুক্ত করতে হবে। এই হলো 3 নম্বর। 1, চুরি যাওয়া মালামালের তালিকা। 2, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে পাওয়া মালামালের তালিকা। 3, আসামি যদি পূর্বে শাস্তি পেয়ে থাকে তার বিবরণ। 4, খসড়া মানচিত্র প্রযোজ্য ক্ষেত্রে। খসড়া মানচিত্রটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে, কারণ সব মামলায় খসড়া মানচিত্র লিখতে হয় না, খসড়া মানচিত্র আঁকতে হয় না। খসড়া মানচিত্র মানে ঘটনাস্থলের বিবরণ আর কি, চিত্র এঁকে ঘটনাস্থলের বিবরণ দেওয়া। তো সব মামলায় কি হয় না, খসড়া মানচিত্রের কি হয় না, আঁকতে হয় না। কিন্তু যে সকল মামলায় খসড়া মানচিত্র আঁকতে হয় সেটা আমরা 273 বিধিতেই শিখব। তো যে সকল মামলায় খসড়া মানচিত্র আঁকতে হয়, সেই খসড়া মানচিত্রটা অভিযোগপত্রের সাথে আদালতে পাঠাইতে হবে এবং কেস ডায়েরি দাখিল করতে হবে। এই হচ্ছে বিষয়। তো কোন কোন বিষয় দাখিল করতে হবে সেটা জানলাম। এবার যদি প্রশ্ন আসে, অভিযোগপত্রের পিছনের পাতায় বা অভিযোগপত্রের 2য় পৃষ্ঠায় কোন কোন বিষয় উল্লেখ থাকে? উত্তর, অভিযুক্ত ব্যক্তি পূর্বে সাজা পেয়েছে কিনা সেটা উল্লেখ থাকে। ভিসিএনবি, গ্রাম অপরাধ নোটবুক, যেটা ভিলেজ ক্রাইম নোটবুক, এটা অ্যানালাইসিস করে রিপোর্ট দিতে হবে। তাহলে কি, অভিযুক্ত ব্যক্তি পূর্বে সাজা পেয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। অভিযোগ প্রমাণিত হওয়ার কারণ উল্লেখ করতে হবে, সে যে অভিযোগ যে প্রমাণিত হয়েছে এটার কারণ, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, এগুলো লিখে অভিযোগ প্রমাণিত হওয়ার কারণ উল্লেখ করতে হবে। এবং আসামি গ্রেপ্তার হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। তাহলে অভিযোগপত্রের পিছনের পাতায় কি, আসামি পূর্বে সাজা পেয়েছে কিনা, অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, এই 3টা বিষয় উল্লেখ থাকবে অভিযোগপত্রের পিছনের পাতায়। এই 3টা বিষয় উল্লেখ থাকবে। আচ্ছা, এরপরে যাই আরেকটা প্রশ্ন, যে চার্জশিটের পিছনের পাতায় শিরোনামে, চার্জশিটের পিছনের পাতায় শিরোনাম আছে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিরোনাম। এই অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিরোনামে কোন কোন বিষয় উল্লেখ থাকে? দেখেন, প্রশ্ন কিন্তু এইভাবে যদি আসে সবাই কিন্তু পারবে না, এই জন্য ভালোভাবে শিখতে হবে, প্রশ্ন যেভাবে আসুক যেন আমরা পারি।
কারণ অনেকে কিভাবে পড়ে জানেন, 272 অভিযোগপত্র। অভিযোগপত্র কাকে বলে? মামলার তদন্তকারী অফিসার বা পুলিশ অফিসার মামলা তদন্ত শেষে যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে বিপি ফরম নং 39 মোতাবেক বিজ্ঞ আদালতে যে লিখিত প্রতিবেদন পেশ করে তাকে অভিযোগপত্র বলে। 272 কার্যবিধি 173 ধারা এই যে পড়ে চলে গেছে, আর ভিতরের আর কিছু পড়ে না, তার অভিযোগপত্র পড়া শেষ। এখন পরীক্ষায় তো অভিযোগপত্র কাকে বলে আসে নাই, আসছে পিছনের পাতায় কোন কোন বিষয় লেখা থাকে, আসামি পূর্বে সাজা পেয়েছে কিনা, অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, এগুলো তো আর সে পড়ে নাই, পারবে না। এবার চার্জশিটের পেছনের পাতায় অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিরোনামে কোন কোন বিষয় উল্লেখ থাকে? উত্তর, প্রত্যেকটি অভিযুক্ত ব্যক্তির পূর্ববর্তী পরিচয় নিম্নোক্ত শিরোনামের যে কোনো একটিতে চার্জশিটের পেছনের পাতায় লিখতে হবে। কি কি লিখতে হবে? চেনা চোর, ডাকাত, দস্যু। মানে অভিযুক্ত ব্যক্তিটা কি চেনা চোর, মানে পরিচিত চোর, নাকি ডাকাত, নাকি দস্যু, কোন ক্যাটাগরির অপরাধ তার। যদি এই ক্যাটাগরির ভিতরে না পড়ে, তাহলে সে কি স্থায়ী বাসস্থান ব্যতীত, অর্থাৎ ভবঘুরে, সে কি ভবঘুরে? যদি ভবঘুরে হয় তাহলে শিরোনামে লিখতে হবে ভবঘুরে। যদি সে ভবঘুরেও না হয়, তাহলে কি সে সন্দেহজনক চরিত্রজনক ব্যক্তি, মানে যে সবসময় অপরাধ করার জন্য ওই ধান্দায় থাকে, ওই সন্দেহজনক চরিত্র ব্যক্তি। যদি এটাও না হয়, তাহলে কি সে অভ্যস্ত মদ্যপ, সে কি নিয়মিত মদ্যপান করে, নাকি সে বেশ্যা। যদি ফিমেল হয়, মহিলা মানুষ যদি হয়, তার চরিত্র যদি হয় বেশ্যা, তাহলে ওই শিরোনামে বেশ্যা লিখতে হবে। নাকি সে ভালো চরিত্রের মানুষ, ছেলে মেয়ে যেই হোক, এবার উপরের কোনোটাই তার সাথে যায় না, এই জীবনের প্রথম তার নামে মামলা হয়েছে, তো সে এটা না বুঝে করে ফেলছে, যদিও সেটা অপরাধ, কিন্তু আসলে লোকটা ভালো। নাকি সে ভালো চরিত্র, শিরোনামে ভালো চরিত্রও লেখা যাবে। আবার তার সম্পর্কে কোনো তথ্যই পাওয়া গেল না, তার মানে পরিচয় জানা নাই, পরিচয় জানা নাই। এই অভিযোগপত্রের পিছনের পাতায় অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে কি শিরোনামে কোন কোন বিষয় উল্লেখ থাকে? অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিরোনামে কোন কোন বিষয় উল্লেখ থাকে? এই 7টা বিষয় উল্লেখ থাকে। 1, পরিচিত চোর, ডাকাত বা দস্যু। 2, ভবঘুরে। 3, সন্দেহজনক চরিত্র। 4, অভ্যস্ত মদ্যপ। 5, বেশ্যা। 6, ভালো চরিত্র। 7, পরিচয় জানা নাই। এই 7টা বিষয় উল্লেখ থাকে। এই হচ্ছে আমাদের অভিযোগপত্র নিয়ে পড়াশোনা। তো অভিযোগপত্রের পরেই হচ্ছে কি 273 বিধি, খসড়া মানচিত্র। খসড়া মানচিত্র ও সূচিপত্র। খসড়া মানচিত্র কি? ওই যে জায়গাটাতে ঘটনাস্থল, ওই ঘটনাস্থলটা আঁকতে হবে। ওই ঘটনাস্থলের ডানে বা বামে বা পিছনে বা সামনে কি বসত বাড়ি, নাকি পুকুর, নাকি পতিত জমি, নাকি ফসলের মাঠ, এগুলো উল্লেখ করতে হয় এবং ক, খ, গ, ঘ এইভাবে চিহ্নিত করতে হয়। তো এই খসড়া মানচিত্র, কোন কোন মামলার খসড়া মানচিত্র আঁকতে হয়? খুন, মানে গুরুতর মামলা যেগুলো আর কি, খুন, ডাকাতি, গুরুতর দাঙ্গা, মহাসড়কে দস্যুবৃত্তি, দস্যুতাও তো মানুষকে মারধর করে ভয়ভীতি দেখায়, এই ধরনের বড় বড় অপরাধের ক্ষেত্রে খসড়া মানচিত্র আঁকা হয়। ছোটোখাটো অপরাধে সাধারণ আঘাত বা এই ছোটোখাটো অপরাধে খসড়া মানচিত্র আঁকার প্রয়োজন হয় না। এই হলো 273 বিধি। এই হলো 273 বিধি, খসড়া মানচিত্র। 273-এর পরে আমরা যাব 274 বিধি, মেমো অফ এভিডেন্স। 274 বিধি কোথায় যাব? মেমো অফ এভিডেন্স। মেমো অফ এভিডেন্স কি? সাক্ষ্য স্মারকলিপি। সাক্ষ্য স্মারকলিপি কে তৈরি করবে? সাক্ষ্য স্মারকলিপি তৈরি করবে হচ্ছে তদন্তকারী অফিসার। অভিযোগপত্র কে তৈরি করবে? তদন্তকারী অফিসার। সাক্ষ্য স্মারকলিপি কে তৈরি করবে? তদন্তকারী অফিসার। সাক্ষ্য স্মারকলিপি জিনিসটা কি? কোনো মামলার তদন্ত শেষে, তার মানে সাক্ষ্য স্মারকলিপিও তদন্তের শেষে তৈরি করা হয়। কোনো মামলার তদন্ত শেষে পুলিশ যে সাক্ষীদের তালিকা ও প্রত্যেক সাক্ষীর কাছ থেকে কী বক্তব্য বা সাক্ষ্য আদালতে পাওয়া যাবে তার সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করে সেটিকেই মেমো অফ এভিডেন্স বা সাক্ষ্য স্মারকলিপি বলে। তার মানে কি বোঝা যাচ্ছে? সাক্ষ্য স্মারকলিপি যেমন তদন্ত শেষে যেমন একটা অভিযোগপত্র লেখে, সেম সাক্ষ্য স্মারকলিপি হচ্ছে একটা আলাদা বিষয়, আলাদা একটা প্রতিবেদন। ওই প্রতিবেদনে সাক্ষীদের নামের তালিকা এবং সাক্ষীদের বক্তব্য উল্লেখ করে তদন্তকারী অফিসার নিজের মতো করে একটা প্রতিবেদন লেখে, ওই প্রতিবেদনটা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই হলো সাক্ষ্য স্মারকলিপি। তো এটি চার্জশিটের অবিচ্ছেদ্য অংশ। তার মানে কি? ওই চার্জশিটের সাথে সাক্ষ্য স্মারকলিপি দিতে হয়।
আমরা পরে আসছি, আগেও পড়ছি। এবং আদালতকে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সহায়তা করে। আসামির বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হবে, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে কিভাবে? যারা মামলার সাক্ষী তারা যদি আদালতে গিয়ে সাক্ষ্য দেয়, তাদের কথাগুলো বিশ্লেষণ করেই তো বোঝা যাবে অপরাধী কি আসলেই অভিযুক্ত, আসামি কি অভিযুক্ত নাকি নির্দোষ বোঝা যাবে। তো যেহেতু সাক্ষ্য স্মারকলিপিতে কি করতেছে তদন্তকারী অফিসার, ওই সাক্ষীদের বক্তব্যগুলো সংক্ষেপে মূল কথাগুলো দিয়ে একটা প্রতিবেদন পাঠাচ্ছে, তাই আদালতকে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে এই সাক্ষ্য স্মারকলিপি সহায়তা করে থাকে। পিআরবি 274 বিধি মেমো অফ এভিডেন্স বা সাক্ষ্য স্মারকলিপি। এমসিকিউ আসলে কি ধরনের এমসিকিউ আসতে পারে? যে সাক্ষ্য স্মারকলিপি কে তৈরি করে? হ্যাঁ, তদন্তকারী অফিসার তৈরি করে, এটাই। আচ্ছা, এখন এটা সম্পর্কে আমরা দুই একটা কথা জানি। অভিযোগপত্রের সাথে অবশ্যই মেমো অফ এভিডেন্স বা সাক্ষ্য স্মারকলিপি প্রেরণ করতে হবে বা জমা দিতে হবে। এতে থাকবে প্রতিটা সাক্ষীর নাম, পরিচয় ও ঠিকানা, প্রত্যেক সাক্ষী আদালতে কী বিষয়ে সাক্ষ্য দিবে তার সংক্ষিপ্ত বিবরণ থাকবে। এই সাক্ষীগণ আদালতে কী ধরনের সাক্ষী দিবে, জবানবন্দি দিবে, বিবৃতি দিবে, সেটার সংক্ষিপ্ত বিবৃতি এই সাক্ষ্য স্মারকলিপিতে তদন্তকারী অফিসার বর্ণনা করে থাকেন। আচ্ছা, এই সাক্ষ্য স্মারকলিপির উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? এই সাক্ষ্য স্মারকলিপির উদ্দেশ্য হলো আদালত যেন সহজে বুঝতে পারে কোন সাক্ষী থেকে কী ধরনের প্রমাণ আশা করা যায়। সাক্ষ্য স্মারকলিপি পাইলে তো বোঝা যাবে যে এই সাক্ষীটা কী ধরনের বক্তব্য বলবে। সে কি ঘটনাস্থলে উপস্থিত ছিল, নাকি সে আরেকজনের কাছ থেকে এই ঘটনা শুনেছে, নাকি সে শুধু শব্দ শুনেছে। এই বিষয়গুলো যখন লেখা থাকবে তখন কিন্তু আদালত বুঝতে পারবে কোন নামের সাক্ষীর কাছ থেকে কী ধরনের প্রমাণ আশা করা যায়। তো এই সাক্ষ্য স্মারকলিপির উদ্দেশ্য হচ্ছে আদালত যেন সহজেই বুঝতে পারে কোন সাক্ষীর কাছ থেকে কী ধরনের প্রমাণ পাওয়া যাবে। আচ্ছা, এই যে আমি একটা কথা ক্লিয়ার করে দেই, আমরা তদন্তকারী অফিসার 161 ধারা মোতাবেক যে সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করে, এটা কিন্তু কেস ডায়েরিতে হুবহু কপি পেস্ট করে দেয়। এখন তো কম্পিউটারের কাজ, হুবহু কপি পেস্ট করে দেয়। ওই কেস ডায়েরি থেকে যেটা হুবহু পেস্ট করছে সেটা তো হচ্ছে এই সাক্ষীর জবানবন্দি, পুরা বক্তব্য। কিন্তু ওই পুরা বক্তব্য থেকে মূল কথাগুলো নিয়ে এই কেস ডায়েরির মধ্যে যে সাক্ষীদের জবানবন্দি দেওয়া হয়েছে, সেই সাক্ষীদের জবানবন্দি থেকে মূল কথাগুলো নিয়ে কি করবে? মেমো অফ এভিডেন্স বা সাক্ষ্য স্মারকলিপি প্রস্তুত করবে তদন্তকারী অফিসার। আর সাক্ষীদের সংখ্যা যদি অনেক হয়, গুরুত্বপূর্ণ সাক্ষীদের নাম আগে দিবে, পর্যায়ক্রমে যারা গুরুত্বপূর্ণ তাদের নামটা আগে থাকবে। এটাই হচ্ছে 274 বিধি। আমি আসলে আজকে একটু অসুস্থ, জ্বর উঠে গেছে, বুঝছেন, কথা বলতেছি মাথা ব্যথা করছে। আমরা দেখি 275 বিধি পরেই আজকে শেষ করে দিব, ঠিক আছে? এরপরে 276 আছে, 277 আছে, এগুলোও গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণগুলো পড়লেই চলবে। 276, 77 এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আবার একটা গ্যাপ দিব। তো আমরা এখন পড়ব 275 বিধি। আমরা এখন পড়ব 275 বিধি অভিযোগপত্র। আমরা পড়ব 275 বিধি চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তো ফাইনাল রিপোর্ট কাকে বলে একটু আগেই বলে আসছি। ফাইনাল রিপোর্ট কাকে বলে? ফাইনাল রিপোর্ট হচ্ছে কি, যে মামলা তদন্তকারী অফিসার তদন্ত শেষে যখন অনুমান করেন বা মনে করেন যে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে না বা আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নাই, তখন বিপি ফরম 42 মোতাবেক বিজ্ঞ আদালতের যে লিখিত প্রতিবেদন পেশ করেন তাকেই ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন বলে। তাহলে এমসিকিউ আসতে পারে, চূড়ান্ত প্রতিবেদন কত নম্বর বিপি ফরমে প্রেরণ করা হয়? দাখিল করা 42 নং বিপি ফরমে প্রস্তুত করা হয়। আচ্ছা, এবার এই যে মামলা, এই মামলার ঘটনা সম্পর্কে এজাহার যেটা, ওই এজাহারে তো মামলার ঘটনাটা উল্লেখ থাকে। এরপরে তদন্ত করে তিনি আর কোন কোন বিষয় নির্ণয় করেছে, এই সব কিছু পর্যালোচনা করে
ঘটনার যে একটা সংক্ষিপ্ত বিবরণ, এই সংক্ষিপ্ত বিবরণটা অভিযোগপত্রের 9 নং কলামে লিপিবদ্ধ করতে হয়। যদি প্রশ্ন আসে, বারবার অভিযোগপত্র বলতেছি, ফাইনাল রিপোর্ট হবে চূড়ান্ত প্রতিবেদনের 9 নং কলামে। যদি প্রশ্ন আসে চূড়ান্ত প্রতিবেদনের কত নম্বর কলামে মামলার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করতে হয়, 7 নং কলামে, 8 নং কলামে, 9 নং কলামে, 10 নং কলামে? উত্তর হলো 9 নম্বর কলামে। উত্তর হলো 9 নম্বর কলামে। ঠিক আছে, উত্তর হলো 9 নম্বর কলামে। আতিক ভাই আসছেন, ভালো। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল, মিস করেছেন, রেকর্ড করলাম আমরা। অবশ্যই আজকের ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন, কারণ এখানে অভিযোগপত্র থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কমন পাবেন, নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। কারণ কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছু ধরে আমি প্রশ্ন করে উত্তর বলে দিছি, তো এটা পড়ে নেবেন। আচ্ছা, এবার এই চূড়ান্ত প্রতিবেদনে আর কি বিষয় উল্লেখ থাকবে? কোনো ব্যক্তির বিরুদ্ধে কেন অভিযোগপত্র দেওয়া হয় নাই। অভিযোগপত্র দেওয়া হয় নাই তো এই কারণ সে দোষী না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নাই। এই বিষয়গুলো চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার আরেকটা জানি আমরা, চূড়ান্ত প্রতিবেদন 3 কপি তৈরি করতে হবে এবং চূড়ান্ত প্রতিবেদনের মধ্যে বাৎসরিক ক্রমিক নম্বর দিতে হবে। তো চূড়ান্ত প্রতিবেদন কত কপি তৈরি করতে হবে? আমি জাস্ট মূল কথাগুলো বলছি, যেগুলো প্রশ্ন আকারে আসতে পারে, আপনারা রিডিং পড়ে নেবেন। প্রবিধানটা বই থেকে রিডিং পড়ে নেবেন, রিডিং পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? চূড়ান্ত প্রতিবেদন 3 কপি তৈরি করতে হবে এবং বাৎসরিক ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। চূড়ান্ত প্রতিবেদনে বাৎসরিক ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। আচ্ছা, এই যে চূড়ান্ত প্রতিবেদনের যে 3 কপি বানাবেন, তার প্রথম কপি থানায় সংরক্ষণ করা হবে এবং দ্বিতীয় ও তৃতীয় কপি সার্কেল অফিসারের কাছে পাঠাতে হবে। এই হচ্ছে 3 কপির বর্ণনা। 1 কপি কোথায় সংরক্ষণ করা হবে? থানায়। আর 2 কপি সার্কেল অফিসারের কাছে পাঠাতে হবে চূড়ান্ত প্রতিবেদনের। আর সার্কেল অফিসার কী করবে? 3 কপির মধ্যে তার কাছে যে ওই কেস ডায়েরির যে কপি থাকে, ওই কেস ডায়েরির কপির সাথে একটা চূড়ান্ত প্রতিবেদনের কপি সংযুক্ত করবে, আর আরেকটা চূড়ান্ত প্রতিবেদনের কপিটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এই হলো 3 কপি। 1 কপি থানায়, 1 কপি সার্কেল অফিসে, মানে সার্কেল সহকারী পুলিশ সুপারের অফিসেই থাকবে, আর হচ্ছে আরেক কপি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো তো আমরা বুঝতেই পেরেছি। 275 চূড়ান্ত প্রতিবেদন। আচ্ছা, আজকে কি আপনাদের এই ক্লাসের পরে কি এমসিকিউ ধরবো ওই যে অন্য দিনের মতো? কি বলেন, ধরবো আজকে? ক্লাস প্রায় শেষ, আর 5 মিনিট আছে। ওই 5 মিনিট আছে, 5 মিনিটে দেখি আমরা আরও 2টা ধারা পড়ে নেই, আর 76 77 শেষ হয়ে যাবে। আর হলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে প্রশ্ন ধরবো, সমস্যা নাই। আচ্ছা, তো চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন আসার মতো আর তেমন কিছু নাই। এরপরে আমরা চলে যাই 276 চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের আদেশ। 276 কি? চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের আদেশ। এবার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেট কী আদেশ দিতে পারে? চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেট কী ধরনের আদেশ দিতে পারে? তো তদন্তকারী অফিসার যখন চূড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠাইলো, আদালতের কাছে বা ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না, আসামি দোষী, কিন্তু দেওয়া হয়েছে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নাই। আচ্ছা, অভিযোগপত্র সম্পর্কে আরও একটা প্রশ্ন বাকি রয়েছে। অভিযোগপত্র কাকে বলে সেটা তো বলছি। এবার যদি প্রশ্ন আসে অভিযোগপত্র কত প্রকার ও কী কী, একটা কথা মনে রাখবেন, যদি বেশি পাস করাইতে চাই আর প্রশ্ন যদি সহজ করাইতে চাই, তাহলে এই বছর এই প্রশ্নটা পাবেন কমন। লিখে রাখেন, একদম কমন আসবে পরীক্ষায়। চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে, কত প্রকার ও কী কী, 5 মার্ক। তাহলে চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে সংজ্ঞা দিলাম, কত প্রকার। চূড়ান্ত প্রতিবেদন হচ্ছে 5 প্রকার। চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য। এই হলো 5 প্রকার। এর ডিপলি আর দরকার নাই, জাস্ট এটাই যে চূড়ান্ত প্রতিবেদন সত্য কি, মানে অপরাধটা সংঘটিত হয়েছে কিন্তু সাক্ষ্য প্রমাণ নাই, এই হলো সত্য। এবার
অপরাধও নাই, সাক্ষ্য প্রমাণও নাই। অপরাধ যে হয়েছে সেটাও মানে পাওয়া যাচ্ছে না। চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা। চূড়ান্ত প্রতিবেদন কি কি তথ্যগত ভুল, ঘটনাগত ভুল। ঘটনাগত ভুল কি? যেমন যদি উদাহরণ দিই আমি, যে ধরেন একটা মেয়ে, তার বয়স হলো 19 বছর, সে একটা ছেলেকে পছন্দ করে অন্য কোথাও গিয়ে বিয়ে করে ফেলছে। এখন মেয়ের বাবা মা মামলা করলো যে মেয়েকে অপহরণ করা হয়েছে। মেয়ের বয়স যদি 18-র কম হয় তাহলে কিন্তু তার সম্মতি বলে গণ্য হবে না, কারণ সে শিশু। তো মেয়ের বয়স 19, এবার তার সম্মতি কিন্তু কার্যকর হবে, আইন মোতাবেক সে গ্রহণ করা হবে। তাহলে যেহেতু তার বয়স 19, এখন মামলা করা হয়েছে তাকে অপহরণ করা হয়েছে। তদন্ত করে দেখা গেল মেয়ে ইচ্ছাকৃতভাবে গেছে এবং তার বয়স 19, তার সম্মতি দেওয়ার অধিকার, রাইট আছে। তো এখন এটা যেহেতু মেয়ে ইচ্ছাকৃতভাবে গেছে, বিয়ে বসছে, তার সম্মতি দেওয়ার অধিকার আছে। এটা হচ্ছে ঘটনাগত ভুল। এটা কিন্তু মানে ঘটনার ভুল হয়েছে। এটা হচ্ছে কি? ঘটনাগত ভুল। এই ধরনের ঘটনাগত ভুল হইলে চূড়ান্ত প্রতিবেদন ঘটনাগত ভুল দাখিল করা হবে। আইনগত ভুল কি? এক আইনের মামলা অন্য আইনে দিয়ে দিছে। দণ্ডবিধির অধীনে অপরাধ দিয়ে দিলেও ধরেন বিশেষ আইন বা স্থানীয় আইন বা ধরেন নারী শিশু আইনের অধীনে দিয়ে দিছে। নারী শিশুর অপরাধ দিয়ে দিল দণ্ডবিধিতে। তো এই ধরনের আইনগত ভুল হইলে সেটা চূড়ান্ত প্রতিবেদন যাবে। আর আমলের অযোগ্য, এখন অপরাধ হয়েছে কিন্তু অপরাধটা হয়তো সাধারণ অপরাধ, মানে সাধারণ আঘাত অথবা মানহানি, ভয়ভীতি প্রদর্শন করা, গালিগালাজ করা, এই ধরনের অপরাধ, মানে যেটা আমলের অযোগ্য। আমলের অযোগ্য অপরাধ হলে তো সেটা আর অভিযোগপত্র দিতে হবে না, কারণ এটা তো এজাহারই নাই। এই জন্য এটা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। তো এই হচ্ছে আমলের অযোগ্য। এই 5টা বিষয় আমি সংক্ষেপে বলে দিলাম। এগুলো বানায় লিখে দিবেন। যদি আসে কি কি সংজ্ঞা দেন, প্রত্যেকটা সংজ্ঞা দেন, তাহলে সংজ্ঞা। আর প্রত্যেকটা সংজ্ঞা না চাইলে তার দিতে হবে না। আর যদি একটু জায়গা রেখে দিবেন, যদি সময় পান, তাহলে লাস্টে লিখে দিবেন। লিখে দিলে হবে কি, ফুল মার্কসটা পেয়ে যাবেন। যদিও না চাই তবুও এই জায়গাটা দিয়ে দিলে ফুল মার্কসটা পেয়ে যাবেন। এরপরে আমরা পড়ব 276 চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের আদেশ। এক কথাই বলে দেই, যখন তদন্তকারী অফিসার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট দেখলো যে আসামি দোষী, কোনো না কোনো ক্লু পেয়েছে ম্যাজিস্ট্রেট, তখন আদালত বা ম্যাজিস্ট্রেট এই এই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ নাও করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে এবং পুনরায় তদন্ত করার জন্য আদেশ দিতে পারে। এই হলো 276 বিধির মূল কথাটা। যখন ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়, তখন ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত 4টা সিদ্ধান্ত নিতে পারে। 1, এটা সে গ্রহণ করতে পারে চূড়ান্ত প্রতিবেদন। 2, এটা সে প্রত্যাখ্যান করে পুনরায় তদন্ত করার আদেশ দিতে পারে। 3, আচ্ছা এই 2টাই মেইন কথা, এর বাকিগুলো লাগবে না। হ্যাঁ, এই 2টাই মেইন কথা, এই 2টা লিখে দিলেই হবে যে ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের আদেশ কি। 1, সে সেটা গ্রহণ করে বিচার শুরু করতে পারে, অথবা এটা প্রত্যাখ্যান করে পুনরায় তদন্ত করার জন্য আদেশ দিতে পারে। এই হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের কাজ। বোঝা গেল? আচ্ছা, এবার সর্বশেষ আজকের 277 তদন্তের পুনরুজ্জীবন। তদন্তের পুনরুজ্জীবন কি? মামলার তদন্তকারী অফিসার কি করলো? চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট আদালতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার তদন্তকারী অফিসার অথবা থানার ভারপ্রাপ্ত অফিসার দেখলো যে এই মামলার তো চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, কিন্তু এখন ক্লু বের হচ্ছে। এবার ঘটনার উৎস, মানে অপরাধের উৎস বের হচ্ছে, অপরাধের রহস্য উদ্ঘাটন উন্মোচন করা যাচ্ছে। মানে অপরাধগুলো এখন বোঝা যাচ্ছে যে না, আসলে অপরাধ হয়েছে, কিন্তু আসলে বাস্তবে কি, চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিছে। চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিলেও আবার নতুন করে তদন্ত শুরু করতে পারবে। এটাই হচ্ছে তদন্তের পুনরুজ্জীবন। এবং তদন্ত করে যদি অভিযোগ প্রমাণিত পায়, তাহলে আবার এই একই মামলার অভিযোগপত্র দাখিল করতে পারবে, একই মামলার অভিযোগপত্র দাখিল করতে পারবে।